গল্প নয়, সত্যি ঘটনা শোনানো হয়। সবাইকে স্বাগত জানাচ্ছি ভৌতিক কথার ষষ্ঠ এপিসোডে, এবং আজকের এপিসোডে রয়েছে একটি জমজমাট ভৌতিক ঘটনা। কিন্তু তার আগে আপনি যদি আমাদের কাছে কোনো সত্যি ভৌতিক ঘটনা পাঠাতে চান, তাহলে মেল করুন ভৌতিক কথা official@gmail.com অথবা ফেসবুক পেজের ইনবক্সে লিখে পাঠিয়ে দিন আপনার ঘটনা। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের ঘটনায়। ঘটনা পাঠিয়েছেন আফরিন বাংলাদেশ থেকে। ঠিক যেমন করে লিখে পাঠিয়েছেন ঠিক তেমন করেই পড়ে শোনাচ্ছি। হ্যালো দাদা, আমার নাম আফরিন। আমরা এক ভাই আর এক বোন। ভাইয়া পড়ালেখার সুবাদে কলেজের হোস্টেলে থাকে, বাবা আর আমি বাসায় থাকি। 2 মাস আগে হঠাৎ করেই মা ঘুমের মাঝে স্ট্রোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমরা ভাই বোন সেই কষ্ট কাটিয়ে উঠতে পারলেও বাবা এখনো পারেনি। বাবা অনেক ভালোবাসত মাকে। আমি তাদের কখনো ঝগড়া করতে দেখিনি, এমনকি কথা কাটাকাটিও না। যদি সুখী দম্পতির কোনো উদাহরণ দিতে হয় তাহলে আমার মা বাবাই সেই উদাহরণ ছিল। আমি মাদ্রাসায় পড়ি, তাই বোরখা ছাড়া বাসা থেকে বের হই না। ইসলামিক রীতিনীতি মেনে চলার চেষ্টা করি। 5 ওয়াক্ত নামাজ পড়ি আর মাঝে মাঝে শেষ রাতে তাহাজ্জুদ পড়ি। এমনই একদিন রাতে তাহাজ্জুদ পড়ছিলাম, হঠাৎ পাশের বাবার রুম থেকে মহিলা কণ্ঠের কান্না ভেসে আসলো। ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে কেউ। আমি সালাম ফিরিয়ে দিয়ে ধীরে ধীরে বাবার রুমে দিয়ে গেলাম। কান পেতে শুনতে চেষ্টা করলাম কি হচ্ছে রুমে। শুনতে পেলাম একটা মহিলা কাঁদছে আর কাকুতি মিনতি করে বলছে, আমাকে আর ডেকো না দয়া করে, আমার খুব কষ্ট হয় এখানে আসলে। বাবা বলছে, আমি যে তোমাকে না দেখে থাকতে পারি না, তোমাকে আসতেই হবে, তুমি ছাড়া এই দুনিয়ায় আমার কেউ নেই। এটা শুনে মহিলা আরো কান্না শুরু করলো। আমি সবকিছু শুনে খুব ভয় পেয়ে গেলাম। বাবা কার সাথে কথা বলছে? বাবার রুমে মহিলা মানুষ কিভাবে আসলো? আমি ভয়ে ভয়ে বাইরে থেকে ডাক দিলাম, বাবা তুমি কি ঠিক আছো? এত রাতে কার সাথে কথা বলছো? মহিলার কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল। আমি আবার বাবা বলে ডাক দিতেই রুমের দরজা ধপাস করে খুলে গেল। একটা কালো ছায়া খুব দ্রুত রুম থেকে বের হয়ে গেল। ছায়াটা বের হওয়ার সাথে সাথেই আবার দরজা বন্ধ হয়ে গেল এবং ছায়াটি মেন দরজার সামনে গিয়ে অদৃশ্য হয়ে গেল। আমার পুরো শরীরে ঠান্ডা একটা অনুভূতি হলো। মনে হলো যেন একটা বরফের খণ্ড আমার পাশ দিয়ে গেল। আমি ভয়ে যেখানে আছি সেখানেই দাঁড়িয়ে রইলাম। এটা কি ছিল? আমি আবার বাবাকে ডাক দিতে যাব, এমন সময় পিছনে কারুর উপস্থিতি টের পেলাম। কেমন যেন খচখচ শব্দ করছে, যেমনটা নতুন কাপড় পরলে হয়। ভয়ে আমার গলা শুকিয়ে গাঁট হয়ে গেল। জিন জাতি বলে আল্লাহর একটা সৃষ্টি আছে জানি, কোরআনে তাদের নামে একটা সূরাও দিয়েছে আল্লাহ, কিন্তু কখনো তাদেরকে নিজের চোখে দেখার দুর্ভাগ্য হয়নি। তবে আজ মনে হয় আমি শেষ। কেউ তো আমার পিছনে আছে। গলা দিয়ে একটা শব্দ বের করতে পারছি না। আমি আস্তে আস্তে পিছনে তাকালাম এবং যা দেখলাম তাতে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমার মা নতুন লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে হাসি মুখে। আমি ভয়ে কান্না করে দিলাম। মা আমাকে খুব শান্ত গলায় বলল, এত রাতে তোর বাবা কি বিরক্ত করছিস কেন? ঘুমিয়ে পড় গিয়ে। আমার চোখ ধীরে ধীরে অন্ধকার হয়ে গেল। তারপর কি হয়েছে আমার মনে নেই। সকালে উঠে দেখলাম আমি আমার রুমের খাটে শুয়ে আছি। দেখলাম আমার রুমের দরজা ভিতর থেকে বন্ধ। চোখ টলতে টলতে রাতের কথাগুলো মনে করছিলাম। কি হয়েছিল রাতে? এগুলো স্বপ্ন ছিল নিশ্চয়ই। আমি যেহেতু আমার বিছানায় আর দরজাও বন্ধ। কি বাজে স্বপ্ন দেখলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় 10টা বেজে গিয়েছে। আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিলাম। 10:30টায় একটা ক্লাস আছে। খেয়াল করলাম বাবার রুমের দরজাটা হালকা ফাঁকা হয়ে আছে। কি ভেবে যেন উকি মেরে দেখতে চাইলাম বাবা কি করে রুমে। দেখলাম বাবা জানলার কাছে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। মা মারা যাবার পর চিরচেনা বাবাটাকে এখন কেমন যেন অচেনা মনে হয়। কারোর সাথে কথা বলে না। আমি নাস্তা করে বাবার জন্য টেবিলে নাস্তা রেখে বেরিয়ে পড়লাম মাদ্রাসার উদ্দেশ্যে। যাওয়ার আগে বাইরে থেকে বলে গেলাম, বাবা আমি মাদ্রাসায় যাচ্ছি, টেবিলে নাস্তা আছে, খেয়ে নিও। ক্লাস শেষ করে মাদ্রাসা থেকে বের হতে হতে দুপুর 2টা বেজে গেল। আমি বাড়ি থেকে রওনা দিচ্ছিলাম। হঠাৎ আমার চোখ গেল একটু দূরে বাবা দাঁড়িয়ে আছে। আমি বাবা বলে ডাক দিতেই অদ্ভুত একটা হাসি দিয়ে দ্রুত সে রাস্তার মাঝখানে চলে গেল এবং একটা গাড়ি এসে ধপাস করে বাবাকে মেরে দিল।
আমি চিৎকার করে উঠলাম বাবা বলে। আশেপাশের সবাই আমার দিকে এগিয়ে এলো কি হয়েছে জানার জন্য। আমি খেয়াল করে দেখলাম সেখানে আসলে কোনো অ্যাক্সিডেন্টই হয়নি। তাহলে কি আমি ভুল দেখলাম? আমি স্পষ্ট বাবাকে দেখেছি। লোকজন আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে। আমি কারোর কথার কোনো জবাব না দিয়ে দ্রুত হাঁটা দিলাম বাসার দিকে। আবহাওয়া অন্ধকার হয়ে আসছে, হয়তো খুব বৃষ্টি হবে। কালো মেঘে ছেয়ে যাচ্ছে চারদিক। আমি কেমন যেন দিক বেদিক হয়ে যাচ্ছি। আমি কোথায় যাব, আমার বাসা কোথায় সেটাও মনে করতে পারছি না। মাথাটা ভন ভন করছে, আমার চারদিকে সব কিছু ঘুরছে মনে হচ্ছে। অনেক কষ্টে বাসার ঠিকানাটা মনে করতে পারলাম, কিন্তু আমি ভুলে গেছি আমার বাসা কোথায়। পথে একজনকে থামিয়ে বাসার ঠিকানা বলে জিজ্ঞেস করলাম। ভাই, এই বাসাটা কোথায় বলতে পারেন? লোকটা একটু বিরক্ত হয়ে বলল, যেই বাসার সামনে দাঁড়িয়ে আছো সেই বাসার ঠিকানাই জিজ্ঞেস করছো? পাগল নাকি? এই বলে লোকটা চলে গেল। এবার আমার হুঁশ এলো, তাকিয়ে দেখলাম সব স্বাভাবিক, আবহাওয়া ঠিক আছে, একদম রৌদ্রোজ্জ্বল। তাহলে এতক্ষণ কি হলো আমার সাথে? আমি বাসার সামনে দাঁড়িয়েই বাসা খুঁজে পাচ্ছিলাম না। তাড়াতাড়ি করে বাসায় গেলাম। 5 তলা বিশিষ্ট বিল্ডিংয়ের 2য় তলায় ভাড়া থাকি আমরা। সিঁড়ি দিয়ে ওঠার সময় একটু দূর থেকে দেখতে পেলাম দরজাটা খোলা। আমার স্পষ্ট মনে আছে আমি তালা লাগিয়ে গিয়েছিলাম। তাহলে কি বাবা বাসার বাইরে গিয়েছে? তাড়াতাড়ি করে বাসায় ঢুকে দেখলাম বাবা খাবার টেবিলে বসে আছে। আমাকে দেখেই সুন্দর করে একটা হাসি দিয়ে বলল, এত দেরি হলো কেন? আয়, তোর জন্য আমি খাবার তৈরি করেছি, খেয়ে নে। আমি খুব অবাক হলাম, আমার চোখে পানি চলে এলো। আজ 2 মাস পর বাবা আমার সাথে কথা বলছে। বাবাকে একদম স্বাভাবিক মনে হচ্ছে, তার হাসিটা এখনো যেন আগের মতোই। আমি ইমোশনাল হয়ে বাবার দিকে এগিয়ে যেতেই বাবা উঠে টেবিলে রাখা ছোট্ট একটা বাটির ঢাকনা উঠিয়ে বলল, দেখতো কেমন হয়েছে? আমি বাটির দিকে তাকিয়েই থমকে দাঁড়িয়ে গেলাম। আমার আর পা চলছে না, গলা দিয়ে কোনো কথাও বের হচ্ছে না। বাটিতে 3টে বড় বড় রক্তাক্ত চোখ রাখা আছে। মনে হচ্ছে যেন এই মাত্র ওই চোখগুলো উপড়ে ফেলা হয়েছে। বাবার দিকে তাকিয়ে দেখলাম ভয়ঙ্কর একটা হাসিতে আমার দিকে তাকিয়ে আছে। বাবার মুখে ভয়ঙ্কর হাসি দেখে আমার কলিজায় যেন পানি নেই। তাজা তাজা 3টে চোখ বাটিতে রাখা, চোখগুলো যেন আমাকে কিছু বলতে চায়। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, বাবা, এসব কি? বাবা বলল, তোর মা বললো তুই নাকি রাতে ঘুমোতে পারিস না, তাই তোর জন্য এগুলো পাঠিয়েছে। এটা খেলে খুব সুন্দর করে ঘুম দিতে পারবি, নে খেয়ে নে মা। এই বলে বাটিটা আমার দিকে এগিয়ে দিল। আমি আর ঠিক থাকতে পারলাম না, পেটের ভিতর থেকে সব উল্টে বেরিয়ে আসতে চাইছে। মুখ চেপে এক দৌড়ে চলে গেলাম ওয়াশরুমে, গিয়ে গদগদ করে বমি করে দিলাম। কি হচ্ছে এগুলো? বাবা এমন করছে কেন? কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে ভয় ভয় বের হলাম। দেখলাম বাবা সেখানে নেই, আর সেই বাটিটাও নেই। তাড়াতাড়ি মেন দরজা বন্ধ করে বাবার রুমের দিকে গেলাম। কয়েকবার ডাক দিলাম বাবাকে, কিন্তু ভিতর থেকে কোনো সাড়ার শব্দ পেলাম না। তাই দরজাটা হালকা ধাক্কা দিয়ে উঁকি মেরে দেখলাম বাবা আছে কি না। কোথাও বাবাকে দেখতে পেলাম না। গেল কোথায় সে? ভাবলাম আজকে তার রুমে প্রবেশ করে দেখবো সে কেন কাউকে তার রুমে ঢুকতে দেয় না, কি রহস্য লুকিয়ে রেখেছে, কেন এমন অদ্ভুত আচরণ করছে। বাবার রুমে প্রবেশ করতে যাব এমন সময় মেন দরজায় ঢোকা। আমি চমকে উঠলাম, বুকে থুতু দিয়ে আস্তে আস্তে দরজা খুলতে গেলাম। এই সময় আবার কে এলো? দরজা খুলে দেখলাম বাবা দাঁড়িয়ে আছে। বাবার হাত পায়ে ক্ষতর চিহ্ন, সেখান থেকে ছুপছুপ রক্ত বের হচ্ছে। আমি অবাক হয়ে পড়লাম, বাবা, তুমি বাইরে কখন গেলে? আর এই ক্ষত চিহ্নই বা কিসের? কি হয়েছে তোমার? বাবা একটু রাগের স্বরে বলল, তোর মায়ের কবরটা দেখতে গিয়েছিলাম। তুই মাদ্রাসা থেকে কখন আসছিস? আমি যেন আকাশ থেকে পড়লাম। বাবা যদি বাইরে থাকে তাহলে একটু আগে আমি কাকে দেখলাম যে আমাকে ওই চোখগুলো খাওয়ানোর জন্য বলছিল? আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বাবা কিছু না বলে আমাকে পাশ কাটিয়ে তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। বাবা কি করার চেষ্টা করছে? কিছু একটা তো লুকাচ্ছে সবার কাছ থেকে। এটা তো আর স্বপ্ন ছিল না। বাবার রূপে সে কে ছিল তাহলে? আর তখন কি সত্যি অ্যাক্সিডেন্ট হতে বাবাকে দেখেছিলাম মাদ্রাসার সামনে? তাহলে অ্যাক্সিডেন্ট হতে আমি ছাড়া আর কেউ খেয়াল করলো না কেন? আমি আর কিছু ভাবতে পারছি না, সব কিছু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে আমার। আমি তাড়াতাড়ি রুমে গিয়ে ভাইয়াকে ফোন করলাম এসব হচ্ছে বাসায় তার জানানোর জন্য, কিন্তু ভাইয়া ফোন উঠালো না। কয়েকবার চেষ্টা করলাম। এভাবে কখন যে বিছানায় গা গলিয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছি জানি না। একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে আচমকা ঘুমটা ভেঙে গেল কিছু শব্দ শুনে। দেখলাম আমি ঘেমে ভিজে গিয়েছি। স্বপ্নটা মনে করার চেষ্টা করলাম। 4 জন কালো কোট টাই পরা মানুষ আমাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে। সবার মাথায় কালো রঙের টুপি, তাদের মুখগুলো অস্পষ্ট এবং ঘোলাটে। তারা একটা কফিন হাতে নিয়ে দাঁড়িয়ে ছিল।
চারজন একসাথে একটা কথা বলে উঠল, আমরা তোকে নিতে এসেছি, কফিনে শুয়ে পড়। এই বলে তারা কফিনটা নিচে রাখলো এবং সেটার থেকে ঢাকনাটা সরালো। বাবার নিথর মরা দেহটা সেখানে চোখ খোলা অবস্থায় পড়ে আছে। সবকিছু যেন আমার সামনেই ঘটছে। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম বাবার কপালের ওপর আরেকটা চোখ জন্ম নিচ্ছে। এই তৃতীয় চোখের মানে কি? যখনই আমি সেই তৃতীয় চোখটা স্পর্শ করতে যাব ঠিক তখনই একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। এটা আমি স্বপ্ন দেখছিলাম। তাকিয়ে দেখলাম রাত 12:05 বাজে। তার মানে আমি সেই বিকেলে ঘুমিয়েছিলাম। এখন মধ্যরাত। পেটের ভিতর ক্ষুধায় চোচো করছে, আবার মনের মাঝে অদ্ভুত একটা ভয়ও কাজ করছে। যদিও এটা স্বপ্ন ছিল, কিন্তু বাবার কপালে তৃতীয় চোখ, এটা কিসের ইঙ্গিত? তখন সেই বাটিটাতেও 3টে চোখ ছিল। আমি রান্নাঘরে গেলাম চা বানাতে। মাথাটা ভন ভন করছে। চা খেলে হয়তো একটু ভালো লাগবে। আমি চুলায় গরম পানি বসিয়ে দাঁড়িয়ে আছি। এমন সময় বাবার রুম থেকে কেমন একটা অদ্ভুত শব্দ আসলো। দেয়ালে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে যেমন শব্দ হয় ঠিক তেমনই। এত রাতে বাবা কি করছে রুমে? আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম সেদিকে। দেখলাম বাবার রুমের দরজার নিচ থেকে সাদা ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়া আসলো কোথা থেকে? আমি তাড়াতাড়ি গিয়ে বাবার রুমের দরজায় বাড়ি দিলাম কয়েকবার। বাবা, কি হয়েছে তোমার? রুমে ধোঁয়া কেন? বাবা, দরজা খোলো। কি করছো তুমি? হঠাৎ রান্নাঘর থেকে থালা বাসন পড়ে যাওয়ার শব্দ। সবকিছু কে যেন ছুঁড়ে ফেলে দিচ্ছে। আমি আবার দৌড়ে গেলাম রান্নাঘরে। গিয়ে দেখলাম সব ঠিক আছে, শুধু গরম পানি বসানো পাত্রটা ফ্লোরে পড়ে আছে, চুলাও নিভানো অবস্থায়। এবার আমি আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। বুঝতে পেরেছি এখানে যা কিছু হচ্ছে তা স্বাভাবিক কিছু না। নিশ্চয়ই বাবা কিছু এমন করছে সবার চোখের আড়ালে। আমি আয়াতুল কুরসি পড়তে পড়তে বাবার রুমের সামনে গিয়ে তাকে ডাক দিলাম। বাবা, দরজা খোলো। কি করতে চাইছো তুমি? আজকে তোমায় জবাব দিতেই হবে। হঠাৎ ধপাস করে বাবার রুমের দরজা খুলে গেল। পুরো রুম ধোঁয়ায় ভর্তি, কিছুই দেখা যাচ্ছে না। আমি প্রথমে আস্তে করে ডাক দিলাম, বাবা, কোথায় তুমি? সারা শব্দ না পেয়ে আমি ভয়ে ভয়ে রুমে প্রবেশ করলাম। ধোঁয়ার মাঝে সেই হাতুড়ি দেয়ালে ঠোকার শব্দ। ঝাপসা ঝাপসা দেখতে পেলাম খাটের এক কোণে বসে বাবা হাতুড়ি দিয়ে দেয়ালে পেরেক ঠুকছে। আমি ডাক দিলাম, বাবা, কি করছো তুমি? কথার কোনো জবাব না দিয়ে সে তার মতো পেরেক ঠুকেই যাচ্ছে। আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাওয়ার সময় কিছু একটার সাথে উষ্টা খেয়ে সামনে উপর হয়ে পড়ে গেলাম। হাত দিয়ে হাতড়ে হাতড়ে বোঝার চেষ্টা করলাম কিসের সাথে উষ্টা খেলাম। এ কি, এটা তো কোনো মানুষের শরীর হবে। এখানে কে শুয়ে আছে তাহলে? হঠাৎ পেরেক ঠোকার শব্দটাও বন্ধ হয়ে গেল। তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই। বাবা তো এইমাত্রই ওখানে বসে হাতুড়ি দিয়ে পেরেক ঠুকছিল। তাহলে সে কোথায় গেল? আর পড়ে থাকা শরীরটাই বা কার? আস্তে আস্তে রুমের ধোঁয়া কমতে লাগলো। যখন ধোঁয়া পুরো কেটে রুম পরিষ্কার হয়ে গেল তখন যা দেখলাম তাতে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। যার সাথে ওষ্ঠাকে আমি পড়ে গিয়েছিলাম সেটা আমার বাবার শরীর ছিল, অচেতন অবস্থায় সেখানে পড়ে আছে। তাহলে সে কে ছিল যে পেরেক ঠুকছিল? আমি আশ্চর্যের চরম সীমায় পৌঁছে গেলাম যখন দেখলাম গালিব ভাইয়ার দেয়া গিফট বক্সটা বাবার মাথার কাছে পড়ে আছে। আমি তাড়াতাড়ি গিয়ে বক্সটা হাতে নিলাম। এটা এখানে আসলো কিভাবে? বাবাকে ধাক্কা দিয়ে বললাম, বাবা, কি হয়েছে তোমার? ওঠো, এখানে শুয়ে আছো কেন বাবা? হঠাৎ খেয়াল করলাম আমার হাতের রক্ত এবং সেটা সেই গিফট বক্স থেকে বের হচ্ছে। এটা কি হচ্ছে? আমি আস্তে আস্তে বক্সটা খুললাম দেখার জন্য ভিতরে কি আছে। বক্সটা খুলে যা দেখলাম তাতে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। আবার সেই 3টে তাজা চোখ বক্সের ভিতর, সেগুলো থেকেই রক্ত বের হচ্ছে। আমি সাথে সাথে চিৎকার করে সেটা ছুঁড়ে ফেলে দিলাম। বাবার দিকে তাকিয়ে দেখলাম বাবা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে পিছিয়ে গেলাম এবং বললাম, বাবা। সাথে সাথে আবার কপালে একটা চোখ ভেসে উঠল, যেমনটা আমি স্বপ্নে সেই কফিনের ভিতর দেখেছিলাম। 3টে চোখ আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ বাবা খপ করে আমার হাত ধরে ফেললো আর বলল, আফরিন, পালিয়ে যা। এটুকু বলে বাবা আবার জ্ঞান হারিয়ে ফেললো। তৃতীয় চোখটাও উধাও হয়ে গেল। আমি ভয়ে কাঁদতে কাঁদতে বাবাকে ডাক দিতে লাগলাম। কি হয়েছে তোমার? কি করছো তুমি সবার অজান্তে? কেন হচ্ছে এগুলো? বাবা, ওঠো। বাবা আর কোনো কথা বলে না। আমি নিজেকে শান্ত করে বাবাকে টেনে নিয়ে কোনো রকমে খাটে শুয়ে দিলাম। তারপর যখন বের হতে যাব বাবার রুম থেকে তখন লক্ষ্য করলাম বাবা শুয়ে আছে, ঠিক তার পাশেই বাবার শুয়ে থাকার ছায়া পড়ছে দেয়ালে। কিন্তু ছায়াটা বাবার না। স্পষ্ট দেখা যাচ্ছে ওই ছায়ার মাথায় লম্বা লম্বা দুটো শিং আর নাকটা অনেক উঁচু। আমি একবার বাবার দিকে তাকাচ্ছি, আবার ছায়াটার দিকে তাকাচ্ছি।
হঠাৎ ছায়াটা ধপ করে উঠে বসে পড়ল, কিন্তু বাবা তো শুয়েই আছে। এটা দেখে আমি জোরে বাবার রুমের দরজা টান দিয়ে বন্ধ করে বেরিয়ে এলাম। দৌড়ে নিজের রুমে এসে হাঁপাতে হাঁপাতে কয়েক গ্লাস পানি খেয়ে নিলাম। বাসায় যা হচ্ছে তা কিছুই স্বাভাবিক না। হঠাৎ আমার ফোনটা অনেক সাউন্ডে বেজে উঠল। আমি চমকে গেলাম, দেখলাম ভাইয়া ফোন করেছে। আমি তাড়াতাড়ি করে ফোন উঠিয়ে কেঁদে দিলাম ভাইয়া বলে। উপাস থেকে কোনো আওয়াজ আসছে না, আমি কেঁদেই চলেছি। হঠাৎ অচেনা এক কণ্ঠ বলে উঠল, আফরিন, আমি আদিলের বন্ধু বলছি। কাল বিকেল থেকে আদিল নিখোঁজ। ওর ফোনটা কলেজের পিছনে পাওয়া গেছে। এটা শুনে আমার কান্না বন্ধ হয়ে গেল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি বলছেন? ভাইয়া নিখোঁজ? মানে কিভাবে? সে বলল, কাল বিকেলবেলা আমরা মাঠে ক্রিকেট খেলছিলাম। হঠাৎ ও বলল ওর বাবা এসেছে দেখা করতে, কিছুক্ষণের মধ্যে আসছি। কিন্তু ও আর আসেনি। সন্ধ্যা হয়ে গেলেও ও হোস্টেলে ফিরে আসেনি। আমরা খোঁজাখুঁজি শুরু করলাম। ওর ফোনে রিং হচ্ছিল কিন্তু রিসিভ করছিল না। অবশেষে কলেজের পিছনে ওর মোবাইলটা পাওয়া যায়। সব শুনে আমি যেন আরও ভেঙে পড়লাম। ভাইয়া নিখোঁজ মানে? আমি কাঁদতে কাঁদতে আর কোনো কথা বলতে পারলাম না। উপাস থেকে সে বলল, চিন্তা করো না, বিষয়টা তোমার বাবাকে জিজ্ঞেস করো। সে কি সত্যি এসেছিল আদিলকে দেখতে? এদিকে আমরা খোঁজ চালিয়ে যাচ্ছি। এই বলে উনি ফোনটা কেটে দিলেন। আমি মুখ চেপে খাটে বসে পড়লাম। কি হচ্ছে এগুলো? ভাইয়া কোথায় গেল? বাবাও তো হুঁশে নেই। তাকে কিভাবে জিজ্ঞেস করবো ভাইয়াকে দেখতে গিয়েছিল কিনা? এসব ভাবছি, ঠিক তখনই শব্দ পেলাম ওয়াশরুমের ট্যাপ থেকে পানি পড়ছে। আমি ভাবলাম হয়তো বাবা উঠেছে। তাড়াতাড়ি করে সেদিকে গেলাম, কিন্তু বাবার রুম তো বন্ধ। সেই ছায়াটার কথা মনে হতেই আমার আর বাবার রুমে উঁকি দেওয়ার সাহস হলো না। তাহলে ওয়াশরুমে কে? এখনও পানি পড়ার শব্দ বন্ধ হচ্ছে না। মনে হচ্ছে কেউ তার হাত মুখ ধুচ্ছে। আমি ওয়াশরুমের কাছে গিয়ে ডাক দিলাম, বাবা, তুমি কি ভিতরে? এবার পানি পড়ার শব্দ বন্ধ হয়ে গেল, আর কোনো শব্দ আসছে না। আমি আবার বাবা বলে ডাক দিলাম, কিন্তু এবারও কোনো সাড়া শব্দ নেই। আমি গিয়ে ওয়াশরুমের দরজা হালকা ধাক্কা দিতেই সেটা খুলে গেল। ভয়ে ভয়ে ভিতরে উঁকি দিলাম, সেখানে কেউ ছিল না। তাহলে পানি ছেড়েছিল কে? আমি ওয়াশরুমে ঢুকে চারদিকে চোখ বুলালাম। দেখলাম বেসিনে কয়েকটা লম্বা লম্বা সাদা চুল পড়ে আছে, অথচ বাবার চুল অনেক ছোট, আর আমার চুল তো সাদা না। তাহলে এগুলো কার চুল হতে পারে? আমি তাড়াতাড়ি করে অজু করে নিলাম এবং রুমে গিয়ে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলাম। এই মুহূর্তে আল্লাহ ছাড়া কেউ আমাকে সাহায্য করতে পারবে না। আমি নামাজ পড়ছি। ভাইয়ার কথা মনে পড়তেই আমার চোখ বেয়ে পানি পড়ছে। নামাজের মাঝে দোয়া করছি, আল্লাহ এসব থেকে মুক্তি চাই। যখন সিজদায় গেলাম তখন মনে হলো আমার রুমে কেউ ঢুকেছে। তার ভারী ভারী পায়ের শব্দে পুরো ফ্লোর কম্পিত হচ্ছিল। সে হাঁটতে হাঁটতে গিয়ে আমার পড়ার চেয়ারে বসলো মনে হচ্ছে। আমি ভয়ে সিজদা থেকে উঠছি না। যেভাবে আছি সেভাবেই সিজদায় পড়ে রইলাম আর কান্না করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম। এভাবে কিছুক্ষণ কেটে গেল। হঠাৎ মনে হলো সে চেয়ার থেকে উঠে আমার বিছানায় উঠে বসলো। আমি কাঁপতে কাঁপতে সিজদা থেকে উঠলাম। ডান দিকে সালাম ফিরালাম। বাম দিকেই আমার বিছানা। সেদিকে সালাম ফেরাতে ভয় করছে। যদি সত্যি বিছানায় কেউ থাকে? আমি ভয়ে ভয়ে চোখ বন্ধ করে বাম দিকে সালাম ফিরালাম। এরপর আস্তে আস্তে চোখ খুলে তাকালাম এবং যা দেখলাম তাতে আমি বাকরুদ্ধ। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। দেখলাম আমি নিজেই বিছানায় বসে আছি এবং আমার চোখের জায়গায় কোনো চোখ নেই, শুধু কপালে একটা চোখ, মুখে ভয়ঙ্কর হাসি। ঠিক আমি যেই পোশাক পরে আছি সেও একই পোশাক পরে আছে। আমার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না, গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। দোয়া দরুদ পড়ব সেই শক্তিটাও নেই। তবে কোনো মতে পড়লাম, সাথে সাথে ওটা অদৃশ্য হয়ে গেল। আমি তাড়াতাড়ি উঠে জায়নামাজটা রেখে বাবার রুমের দিকে যেতে লাগলাম। তখনই আমার ফোন বেজে উঠল। দৌড়ে গেলাম ফোনের কাছে, এই ভেবে যে হয়তো ভাইয়ার কোনো খোঁজ পাওয়া গিয়েছে। কিন্তু না, গালিব ভাইয়া ফোন করেছে। রাত তখন প্রায় 3টা। এত রাতে সে কেন ফোন করলো? আমি নিজেকে শান্ত করে নর্মালভাবে ফোন উঠিয়ে বললাম, এত রাতে আবার ফোন করছেন কেন? গালিব ভাইয়া বলল, আমি তো এখনো যাইনি। তুমি এত রাতে ছাদে কি করছিলে? আমি যখন চলে যাচ্ছিলাম তখন দেখলাম তুমি ছাদের রেলিং এর ওপর দাঁড়িয়ে আছো খোলা চুলে। তোমাকে ডাক দিলেও তুমি আমার কথা শুনতে পাওনি। আমি আশ্চর্য হয়ে বললাম, আমি ছাদে মানে? পাগল হলেন নাকি? এত রাতে আমি ছাদে যাব কেন, তাও আবার খোলা চুলে? গালিব ভাইয়া বলল, আমি তোমাদের বাসার নিচে। একটু আগেই তুমি ছাদ থেকে নেমে চলে গেলে। এত ডাকার পরেও আমার দিকে তাকালে না, তাই ভাবলাম তোমাকে জিজ্ঞেস করে দেখি ছাদে কি করছিলে। আমি তো ভেবেছিলাম আমাকে হাত নাড়িয়ে বিদায় দেবার জন্য এসেছিলে।
আমি বুঝতে পারলাম একটু আগে যাকে আমি বিছানায় দেখেছি হয়তো গালিব ভাইয়া তাকেই দেখেছে। আমি ঠিক করলাম গালিব ভাইয়াকে সবকিছু বলে দেব, কারণ এই মুহূর্তে তাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করা যায় না। আমি বললাম, ভাইয়া আপনি নিচে দাঁড়ান, আমি আসছি, অনেক কিছু বলার আছে আপনাকে। এই বলে ফোনটা রেখে নিচে যাবার জন্য পা বাড়ালাম। ঠিক তখনই মেন দরজায় দুটো ঠোকা পড়ল। তাহলে কি গালিব ভাইয়া নিচে না দাঁড়িয়ে বাসায় চলে এলো? এই ভেবে গিয়ে দরজা খুলি, কিন্তু সেখানে গালিব ভাইয়া ছিল না, বরং স্বপ্নে দেখা সেই কফিনটা রাখা। আমি ভরকে গেলাম এবং তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলাম। নিশ্চয়ই কফিনের ভিতরে বাবার রূপে সেই 3 চোখের জিনিসটা থাকবে। আমি ভয়ে দৌড়ে রুমে এসে গালিব ভাইয়াকে কল করে বললাম, ভাইয়া আমি নিচে আসতে পারবো না, আপনি প্লিজ উপরে আসেন। গালিব ভাইয়া বুঝতে পারলো ব্যাপারটা অনেক সিরিয়াস, তাই ফোন রেখে তাড়াতাড়ি ওপরে উঠতে লাগলো। এর মাঝেই বাবার রুম থেকে এক মহিলা কণ্ঠের চিৎকার ভেসে আসলো। আমি থতমত খেয়ে গেলাম। ধীরে ধীরে বাবার রুমের দিকে গেলাম। বাবা ফিসফিস করে কাকে যেন বলছে। শান্ত হও, চিৎকার করো না, আরফিন উঠে যাবে ঘুম থেকে। সে মহিলা কণ্ঠ বলে উঠল, আমার ছেলেটা তোমার জন্য মারা গেল, আর মেয়েটাও মরার পথে। কেন করলে এমনটা, কেন? এটা আমার মায়ের কণ্ঠ। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমি মুখ চেপে ধরে শব্দ ছাড়াই চিৎকার করে কান্না করতে লাগলাম। তখনই দরজায় ঠোকা পড়ল। নিশ্চয়ই গালিব ভাইয়া এসেছে। সাথে বাবার রুম থেকেও কথা বলা বন্ধ হয়ে গেল। চারিদিক সম্পূর্ণ নিস্তব্ধ। আমি চোখের পানি মুছে তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিলাম। দেখলাম গালিব ভাইয়া হাসি মুখে দাঁড়িয়ে আছে। তখন সেখানে কফিনটা ছিল না। আমি তাকে দেখে যেন প্রাণ ফিরে পেলাম। যা হচ্ছে তাতে আমি হয়তো একা একা পাগল হয়ে যেতাম। গালিব ভাইয়া আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হয়েছে আফরিন? এত রাতে তুমি ঘুমাওনি? নিচে না এসে আমাকে বাসায় ডাকলে কেন? কি সমস্যা আমাকে বলো। আমি গালিব ভাইয়াকে রুমে নিয়ে বসিয়ে সবকিছু বলা শুরু করলাম। আমি যখন এগুলো তাকে বলছিলাম তখন বারবার আমার শরীর কেঁপে উঠছিল ভয়ে। সবকিছু বলার পর আমি কান্না করে দিলাম। গালিব ভাইয়া সব শুনে অবাক হয়ে বলল, এত ভয়ঙ্কর কিছু হয়ে গিয়েছে আর তুমি আমাকে কিছুই জানাওনি? যদি তোমার কিছু হয়ে যেত? ভাইয়া প্লিজ আজকে রাতটা আমার সাথে জেগে থাকেন, কাল সকাল হলেই আমি কোনো ভালো হুজুরের কাছে যাব, তার আগে পর্যন্ত আমায় একা ছেড়ে দিয়েন না। গালিব ভাইয়া হালকা হেসে বলল, এই চিনলে এতদিন আমাকে? শুধু আজকের রাতটা তোমার সাথে জেগে থাকতে বলছো? আর আমি তো আমার জীবনের বাকি সবগুলো রাত তোমার সাথে কাটাতে চেয়েছি। ভাইয়া আমাকে ভুল বুঝবেন না, আমার উপর দিয়ে যা গিয়েছে তাতে আমার মাথার ঠিক নেই। আমার কথাগুলো আপনাকে কষ্ট দিলে আমায় মাফ করে দেবেন। ঠিক আছে, এখন বলো তোমার বাবা কোথায়? একটু আগেও নাকি তার রুম থেকে তোমার মৃত মায়ের কথা শুনতে পেয়েছো। চলো গিয়ে দেখি শাশুড়ি আম্মা এখন আছেন কিনা, থাকলে দোয়া নিয়ে আসবো। আপনি এখনও আমার সঙ্গে মজা করছেন? আমি সত্যি মায়ের কণ্ঠ শুনতে পেয়েছি ভাইয়া। মা বলছিল তার ছেলেকে নাকি মেরে ফেলা হয়েছে। তার মানে কি আদিল ভাইয়া সত্যি? গালিব ভাইয়া আমাকে সান্ত্বনা দিয়ে বলল, কানাকাটি করো না, এসব কিছুই হয়নি। আমাদের আগে খুঁজে বের করতে হবে এগুলো কেন হচ্ছে। কোনো কারণ ছাড়া তো এসব হবে না। নিশ্চয়ই তোমার বাবা কিছু একটা গোপন করছে সবার কাছ থেকে। চলো এখন গিয়ে দেখি সে কি করছে। আমি আর গালিব ভাইয়া আস্তে আস্তে বাবার রুমের দিকে গেলাম। আমি হালকা ধাক্কা দিয়ে দরজাটা খুলে দিলাম। বাবার রুমে সম্পূর্ণ অন্ধকার। আমি যখন বের হচ্ছিলাম তার রুম থেকে তখন তো বাতি জ্বালানো ছিল। রুমের ভিতরে কিছুই দেখা যাচ্ছে না। গালিব ভাইয়া তার ফোন বের করে ফ্ল্যাশ জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু তার ফোন বন্ধ হয়ে আছে। ভাইয়া বলল, এখানে আসার আগে ফোনে ফুল চার্জ করছিলাম, ফোন বন্ধ হওয়ার কথা না। এটা খুবই অবাক বিষয়। আমি দেয়ালে হাত দিয়ে বাতির সুইচ খুঁজতে লাগলাম এবং পেয়েও গেলাম। কয়েকবার চেষ্টা করার পর রুমের বাতি জ্বলে উঠল এবং আমরা দুজনই ভয়ে পিছিয়ে গেলাম। বাবা খাটের ওপর আসন করে বসে কি যেন বলছে বিড়বিড় করে। আমাকে ভয় পেতে দেখে গালিব ভাইয়া বলল, ভয় পেও না। এই বলে গালিব ভাইয়া বাবার দিকে এগিয়ে গেল। আমি পিছনে দাঁড়িয়ে রইলাম। ভাইয়া গিয়ে বাবাকে বলল, শ্বশুরদারি, আমি আপনার আনঅফিসিয়াল মেয়ের জামাই। এসব কেন করেছেন আপনি? কেন আপনার সন্তানদের জীবন বিপদে ফেলছেন? এটা শুনে বাবা চোখ খুলে গালিব ভাইয়ার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। হ্যাঁ ড্যাডি, ছেলে মেয়েদের ঘুম হারাম করে আপনি আরামে ঘুমান। এই বলে গালিব ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, খুব খারাপ কিছু ভর করেছে তোমার বাবার ওপর। আমি গালিব ভাইয়ার চেহারা থেকে চিৎকার করে পিছিয়ে গেলাম এবং দেয়ালের সাথে গিয়ে ধাক্কা খেলাম। এবার সেই তৃতীয় চোখ গালিব ভাইয়ার কপালে ভেসে উঠেছে। ঘটনাটি অনেক বড় হবার কারণে আজকে এই পর্যন্তই থাক। শ্রোতাদের ভালো লাগলে নেক্সট পার্ট অবশ্যই পাঠাবো।
সত্যি একটা অসাধারণ ভৌতিক ঘটনা শুনে নিলাম বোন আফরিনের কাছ থেকে। আমি আশা করব এই ঘটনাটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, এবং আপনিও যদি এই ধরনের কোনো সত্যি ভৌতিক ঘটনা আমাদের পাঠাতে চান তাহলে নিচের ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী শনিবার ঠিক রাত 10টায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আনন্দে থাকবেন।